গুড মর্নিং, সুপ্রভাত। অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা আর আমরা আজকে বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। আজকে আমরা অযোধ্যার রাম মন্দির দেখতে যাচ্ছি। আর শুধু রাম মন্দির নয়, রাম মন্দিরের সাথে ওখানে আরও যে জিনিসগুলো আছে সবই আমরা আজকে দেখব। তাই সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি যাতে অনেকটা টাইম হাতে পাই এবং সব জায়গাগুলো খুব ভালোভাবে আমরা ঘুরে দেখতে পারি। তো রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়ানো হলো, সেখানে চা খেলাম আমরা। আর সকালবেলায় হোটেল থেকে যখন বেরিয়েছিলাম, ব্রেকফাস্টটা ওখান থেকে করেই বেরিয়েছিলাম। তো আর শীতের দিন যখন একটু মাঝে মাঝে চা খেতে ভীষণই ইচ্ছা করে, আর বিশেষ করে যখন ঘুরতে বেরিয়েছেন আপনি। তো আমরাও ওরকম মাঝখানে একটু দাঁড়িয়ে চা খেলাম। তবে ওখান থেকে একদম সোজা আর কোথাও দাঁড়াইনি, একদম অযোধ্যায় এসে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। যেখান অবধি গাড়ি যায় সেইখান অবধি গিয়ে আমাদের ওখানে নামিয়ে দিল। ওখান থেকে এইবারে আমরা পায়ে হেঁটে বা ওখান থেকে টোটো, তারপরে কিছু ছোট ছোট গাড়ি, বেশ অনেকগুলো সিটের গাড়ি এরকম যাচ্ছে। তো আমাদের যে গাড়ির ড্রাইভার সে বলল হেঁটে 10 মিনিট মতো লাগবে। তো দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগবে। তা আমরা বললাম ঠিক আছে। তো এই যে এই গাড়িগুলো বেশ যাচ্ছে, তো অনেকটা যাওয়ার পর মনে হচ্ছিল টোটো নিয়ে নিলেই ভালো হতো। তো আমরা এখন চলে এসেছি আমাদের মূল আকর্ষণ রাম মন্দিরের সামনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা প্রথমেই রাম মন্দিরটা দেখে নিলাম, কেননা হেঁটে আস্তে আস্তে রাম মন্দিরটাই প্রথমে পড়লো, তারপরে হনুমানকারী মন্দির। সবাই যেটা বলে যে আগে হনুমানকারী মন্দির দর্শন করে তারপরে রাম মন্দির দর্শন করা উচিত, কেননা হনুমানজির পারমিশন নিয়ে রামজিকে দর্শন করা উচিত। কিন্তু সেটা আরও অনেকটা যেতে হবে। তো আবার যাব, আবার ব্যাকে আসবো। তো সেই জন্য আগে আমরা রাম মন্দিরটা দেখে নিলাম। তো যেটা হলো মূল আকর্ষণ, এটি সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালে এটা উদ্বোধন হয়। অযোধ্যার সবচেয়ে আলোচিত এবং পবিত্র স্থান, ভগবান রামের জন্মভূমি হিসাবে হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছরের ঐতিহাসিক ও আইনি প্রক্রিয়ার পর এটা 2024 সালে উদ্বোধন হয়। তো বন্ধুরা, এই সেই জায়গা যেখানে বিশ্বাস করা হয় ভগবান রামের জন্ম হয়েছিল। বহু সংগ্রামের পর আজ এখানে দাঁড়িয়ে সত্যি এক অন্য রকম অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে। তো এখানে এসে আমাদের এখন মূল প্রধান কাজ হলো জুতো, ব্যাগ, ফোন এগুলো লক রুমে রাখতে হবে। তো এই যে দুদিকে, বাঁ দিকে ডান দিকে দুদিকেই লক রুম রয়েছে। তা আমরা প্রথমে একটু ভেতরটা ঘুরে দেখলাম, এরপরেই তো ফোনগুলো জমা দিয়ে দিতে হবে। হাতে কিছুই নিয়ে যাওয়া যাবে না, এমনকি জলের বোতলও নিয়ে যেতে দেবে না। তো তাই আমরা প্রথমে একটু ভেতরটা ঘুরে দেখে নিলাম। তারপরে আমরা ব্যাগ, জুতো সব আলাদা আলাদা লক রুম রয়েছে, সেগুলো রেখে আমরা ঘুরে এসে তারপরে প্রসাদ খেলাম। বিশাল আয়োজন, একদিকে রান্না হচ্ছে আর একদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। লক্ষ লক্ষ লোক প্রসাদ গ্রহণ করছে। আর
তারপর ওখান থেকে বেরিয়ে বিভিন্ন গিফট আইটেম মার্কেট রয়েছে, সেই মার্কেটে একটু ঘুরলাম। এখান থেকে আমি সবারই জন্য গিফট কিনেছিলাম। তো ওখান থেকে কেনাকাটির পর আমরা বেরিয়ে গেলাম সরজু নদীর দিকে। তো তার আগে আমরা পাশেই হনুমানকড়ি মন্দির, তো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পরে এত ভিড়, ওখান থেকে আমরা আর হনুমানকড়ি মন্দিরে যাইনি। ওই মন্দির দেখতে গেলে আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো। তো ওখান থেকে এই গাড়িগুলোতে উঠে আমরা চলে এলাম সরজু নদীর কাছে। তো ওইখানে এসে প্রথমে আমরা লতা মঙ্গেশকর চকে গেলাম। তো অযোধ্যার নয়াঘাটে অবস্থিত এই চকটি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির 90তম জন্মবার্ষিকী এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে এই চকটি। এটি রাম মন্দির এবং অযোধ্যার নতুন রূপের এক চমৎকার প্রবেশদ্বার। এই চকের ঠিক মাঝখানে রয়েছে একটি বিশালাকার ব্রোঞ্জের বীণা। এটি প্রায় 40 ফুট লম্বা এবং ওজন প্রায় 14 টন। পদ্ম ফুলের ওপরে বসানো এই বীণাটি সরস্বতীর প্রতীক এবং লতাজির সঙ্গীত সাধনার প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি। পদ্ম ফুলের পাপড়িগুলোতে 92টি খোদাই করা পদ্ম রয়েছে, যা তার দীর্ঘ জীবনকে নির্দেশ করে। এবং সামনেই এক হনুমানজির মূর্তি রয়েছে, পাশে রামের তীর ধনুক, সেটা এক সুন্দর করে সুসজ্জিত রয়েছে। এখানে এলে ভালো করে শুনবেন, দেখবেন লতা মঙ্গেশকরের রাম ভজন এবং আধ্যাত্মিক গানগুলো বাজছে। পুরো এলাকাটি একটা সুরের জালে ঘেরা। সন্ধ্যার পরে এই চকটি আরও রূপ বদলে যায়। এখন আমরা এসেছি গুপ্তার ঘাটে। বিশ্বাস করা হয় এখান থেকে ভগবান রাম জলে লীন হয়েছিলেন। পরিবেশটা খুব শান্ত এবং আধ্যাত্মিক। জল এত শান্ত, মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই নদী হলো অযোধ্যার প্রাণ। ভোরের সূর্যোদয় আর সন্ধ্যার আরতি এখানে অসাধারণ। সরজু নদীর তীরে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ইতিহাস আর আধ্যাত্মিক একসাথে মিশে গেছে। তা আমরা নদীর ঘাটের কাছে এসেই দেখলাম এখানে অনেক প্রদীপ নিয়ে বসে আছে। তো অনেকেই প্রদীপ জ্বালাচ্ছে, আমিও একটা প্রদীপ জ্বালালাম। খুব সাবধান, নদীতে ভাসিয়ে দিলাম। মাকে ধরো। ব্যাগ। ঘাটটা এত পিছল আর এত কাদা ছিল না, মনে হচ্ছিল পা পিছলে পড়ে যাবে। অনেকে কিন্তু স্নানও করছে। জলটা মাথায় নাও, আমাদের মাথায় তো একটু দিয়ে দাও। তো ওখান থেকে ওখানে নদী ঘাটে অনেক নৌকো রয়েছে, বোট রয়েছে অ্যাকচুয়ালি। তো ওই বোটের করে সব ঘাটগুলো ঘুরিয়ে দেবে, 100 টাকা করে নিচ্ছে। আধ ঘন্টা ওরা তো 1 ঘন্টা বলছে, কিন্তু আধ ঘন্টা 40 মিনিটই ঘোরালো। প্রত্যেকটা ঘাট তো এত ঘাট ঘোরা সম্ভব নয়, তাই ওরা বলতে বলতে যাচ্ছিল কোন ঘাটের কী নামগুলো পরপর বলে বলে যাচ্ছিলো, আর ঘাটগুলো দেখাতে দেখাতে যাচ্ছিল। তো আধ ঘন্টা ঘোরালো, তারপরে আমাদের সেই ঘাটে এসে ছেড়ে দিল। যেখান থেকে উঠেছিলাম আমরা সেখানে এসে নামিয়ে দিল আমাদের। যতটুকু ঘুরেছি খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। নয়াঘাট কি রাম কি পেরি, এখন যাচ্ছি আমরা। এখানে দু সাইডে প্রচুর দোকান রয়েছে, ঠাকুরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। যারা কেনাকাটি করতে চান তারা করতেই পারেন। তো আমরা প্রথমে এসে
সামনেই দেখলাম একটা শিব মন্দির রয়েছে। এটা হলো রামকে পেরি ঘাট, রামকে পেরি, যেটা নয়াঘাটও বলছে। আমরা তখন লঞ্চে করে গেলাম, লঞ্চে না নৌকো, যাই হোক নৌকো করে গেলাম, তখন কিন্তু আমাদের এগুলো দেখাতে দেখাতেই নিয়ে গেছে। তো এক একটা ঘাটের এক একটা নাম। তো এসে তখন যাওয়ার সময় দেখেছি, কিন্তু জানি না যেহেতু জানি না, সে তো আবার আমরা চলে এসেছি এই ঘাটে। দেখবি দেখতে দেখতেই গেছি আমরা। আর এখানেই সন্ধ্যা আরতি হবে, তার সরঞ্জাম রেডি করা হচ্ছে। এখানে কার্পেট মতন একটা পেতে দিয়েছে, এখানে লোক এসে বসবে। আর এই যে পিঁড়িগুলো বসানো রয়েছে। তো আমাদের সন্ধ্যে 7টার সময় শুরু হবে, ততক্ষণ থাকতে পারবো না, যেতে তো আবার সময় লাগবে না। তো আমরা সন্ধ্যা আরতি দেখিনি। তো অনেকক্ষণ হাঁটার পর খিদে তো পেয়ে গেছে। তো তিতলি বললো ঝালমুড়ি খাবো, কিন্তু এক এক জায়গায় ঝালমুড়ি এক এক রকম, ওর পছন্দ হলো না। ওখান থেকে যাই হোক ঝালমুড়ি খেলাম, খেলে আমরা আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো দু সাইডে প্রচুর কেনাকাটির জিনিস রয়েছে। এখান থেকে অনেকে প্রসাদ কিনছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরকম গিফটের আইটেমও প্রচুর রয়েছে, কেনাকাটি করতে চাইলে এখান থেকে অনেক করতেই পারেন। তো রাস্তায় যেতে যেতে এই পার্কটা চোখে পড়লো, জাপানি প্যাগোডি পার্ক। তো আমরা আর ভেতরে ঢুকিনি, কেননা এটা টিকিট কেটে ঢুকতে হবে। আর ইচ্ছে করছিল না তখন, অনেক খিদে পেয়েছে, প্লাস আরও কিছু জিনিস দেখার বাকি আছে। আর ফিরতেও তো হবে লখনৌতে, প্রায় 4 ঘন্টা মতো সময় লেগে গেছিলো গাড়িতে। অলরেডি 4:30 বেজে গেছে। আমরা বললাম না, আরও কিছু জিনিস দেখার বাকি আছে, সেগুলো দেখবো। পার্কের বাইরে থেকেই আমরা একটু পার্কটা দেখিয়ে বেরিয়ে এলাম। লতা মঙ্গেশকর চকটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। তো এই জায়গাটিকে মনে করা হয় রাজা দশরথের প্রাসাদ। রাম লক্ষ্মণ ভরত শত্রু নিয়ে শৈশব এখানে কেটেছিল বলে লোক কথা আছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরটা দেখি, দশরথ মহলটা দেখি। দশরথ যখন জন্মেছিল তাদের রিলেটিভ আমরা। এই সেই মহারাজ দশরথের রাজপ্রাসাদ, যেখানে শ্রীরামচন্দ্রের শৈশব কেটেছিল। মন্দিরের প্রবেশদ্বারটি অত্যন্ত রাজকীয়, এবং ভেতরটা দেখলে মনে হবে যেন আপনি কোনো ত্রেতা যুগে কোনো রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। এখানে সারাদিন রাম নাম সংকীর্তন চলছে, চলতেই থাকে এটা। আর মন্দিরে দশরথের পুরো পরিবারের মূর্তি বসানো আছে। महाराज कहने का खासकर राम जी के चरित्र से सदैव कुछ न कुछ सीखना चाहिए, उनके चरित्र को अपने जीवन में उतारना के माध्यम से हम सबको পাশে হনুমানজির মূর্তি রয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে কনক ভবনে চলে এলাম। আর বিশ্বাস করা হয় মা সীতাকে এই প্রাসাদটি উপহার দিয়েছিলেন কৈকেয়ী। আর রাম এবং সীতা এখানে বসবাস করতেন।
ভেতরে রাম সীতা খুব সুন্দর সোনালী মূর্তি রয়েছে। একে সোনার ঘরও বলা হয়। মাতা কৈকেয়ী সীতাকে এইটি উপহার দিয়েছিলেন, এই প্রাসাদটি। তো আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। এবারে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কেন সেই যে দুপুরে প্রসাদ খেয়েছিলাম আর টুকটাক কিছু জিনিস খেয়েছিলাম, সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা এভাবে দেখো মানে দারুণ, এইটা পরের দিন 26 জানুয়ারি ছিল। হঠাৎ করে বিকেলবেলায় 4টের পর থেকে সমস্ত টোটো, ছোট ছোট গাড়িগুলো সব বন্ধ করে দিয়েছিল। এবারে সরজু নদীর ওখান থেকে মেন গাড়ি যেখানে আমাদের দাঁড়িয়ে আছে অনেকটা রাস্তা, এবার অতটা রাস্তায় হেঁটে যাব কি করে, সমস্ত লোকই হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে একটা রিক্সা পেয়ে গেলাম। তো একটা রিক্সাতে আমরা 3 জনে উঠেছিলাম। তো মানে কি ভয় লাগছিল, রাস্তাটা তেমনি ঢাল, ভয়ও লাগছিল ভালোও লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে নামবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো গুড নাইট, টাটা।